আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। বাপরে কি ডান পিঠে ছেলে, কোনোদিন ফাঁসি যাবে নয় যাবে জেলে। সুকুমার রায় লিখে গেছেন, কিন্তু এই 2015 তৃণমূল শাসিত বাংলায় ডান পিঠে ছেলেরা রয়েছে, এবং রয়েছে শুধু নয়, একেবারে স্বমহিমায় রয়েছে। এতটাই যে তারা ওই সুকুমার রায়ের কবিতার মতো ঠাঁই ঠাঁই শিশি ভাঙে স্লেট দিয়ে ঠুকে, ঠিক স্লেট দিয়ে ঠুকে শিশি ভাঙছে না, তারা থানায় ঢুকে আসবাবপত্র ভাঙছে এবং পুলিশ পেটাচ্ছে। কখনো কখনো তারা শটান কলেজ বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ছে এবং প্রকাশ্যে অধ্যক্ষও পেটাচ্ছে। কিন্তু তারা বাচ্চা ছেলে, ছোট ছেলে, তারা ইম্যাচিওর, সেই জন্য বোধহয় পুলিশ পেটালেও পুলিশ বিভাগের কর্তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস দেখাচ্ছেন না। সবচেয়ে বড় কারণ তারা সবাই শাসক দলের। আর সেই নিয়েই বাঁকুড়ার ছবি আমাদের সামনে উঠে এলো এবং আমাদের আলোচনার এই প্রথম পর্ব আমাদের আজকের বিষয়। বাপরে কি ডান পিঠে ছেলে, বাঁকুড়ায় শিশু তৃণমূলীদের দস্যিপনায় বিধ্বস্ত থানা। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন নজরুল ইসলাম, প্রাক্তন পুলিশ কর্তা, আছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা। আমার অন্যদিকে আছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায় এবং অধ্যাপক দেবনারায়ণ সরকার। ওদের কাছে যাব, কিন্তু যে বাঁকুড়ার কথা বলছিলাম, বাঁকুড়ায় পুলিশ করার মধ্যে রাত 12টার পরে উচ্চস্বরে মাইক বাজাচ্ছিল কিছু মানুষ, এবং সেই ছেলেদের, ছোট ছোট ইম্যাচিওর বাচ্চা ছেলেদের মাইক খুলে নিয়ে থানায় চলে আসে। তার পরের ঘটনা নিজের চোখে দেখুন। ফের থানায় ঢুকে শিশু তৃণমূলীদের দস্যিপনা। হ্যাঁ, এরা সকলেই শিশু। অন্তত স্থানীয় তৃণমূল কাউন্সিলরের চোখে তো নিশ্চয়ই। কি আর এমন দোষ করেছে এই শিশুরা? থানায় ঢুকে সামান্য ভাঙচুরের অভিযোগই তো উঠেছে। আর রায়গঞ্জে অধ্যক্ষ পেটানোয় অভিযুক্ত তিলক চৌধুরীরা যদি মুখ্যমন্ত্রীর চোখে ছোট ছোট ছেলে মেয়ে হতে পারেন, তাহলে তো সেই তুলনায় এরা নেহাতি দুগ্ধপোষ্য শিশু। হাতে দুধের বোতলের বদলে অবশ্য অন্য বোতল রয়েছে ঠিকই, কিন্তু তাতে কি? যে ছেলেগুলো এসেছিল থানাতে ধাওয়া করে, তারা বেশিরভাগই বাচ্চা ছেলে, ওই জন্য ওদের মধ্যে অতটা ম্যাচুরিটি আসেনি, ওই জন্য হয়তো করে ফেলেছে। এবার দেখে নেওয়া যাক এই বাচ্চা ছেলেদের বিরুদ্ধে অভিযোগটা কি। ঘটনাস্থল বাঁকুড়ার গোপীনাথপুর। রবিবার রাত তখন 12টা। সমস্ত বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে তারস্বরে বাজছে মাইক, চলছে অনুষ্ঠান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাঁকুড়া সদর থানার পুলিশ। বাজেয়াপ্ত করে বেশ কিছু মাইক এবং সাউন্ড বক্স। সূত্রের দাবি 5 যুবককে আটক করে থানায় নিয়ে যায় তারা। এরপরই অন্যদিকে মোড় নেয় পরিস্থিতি। এলাকায় তৃণমূল সমর্থক বলে পরিচিত একদল যুবক হুড়মুড়িয়ে ঢুকে পড়ে থানায়। দাবি, আটক করে আনা যুবকদের অবিলম্বে ছেড়ে দিতে হবে। অভিযোগ, কর্তব্যরত পুলিশ কর্মীরা তাতে রাজি না হলে শুরু হয় ভাঙচুর। পুলিশ কর্মীদের সামনে তৃণমূল সমর্থকেরা থানার ভেতর তাণ্ডব চালায় বলে পুলিশ সূত্রে দাবি। এখানেই শেষ নয়। অভিযোগ, এরপরই দলীয় সমর্থকদের ছাড়াতে থানায় হাজির হন এলাকার তৃণমূল কাউন্সিলর নিজেই। তার নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ। কাউন্সিলর যখন বিক্ষোভ দেখাচ্ছেন, তখনই থানায় এসে উপস্থিত হন বাঁকুড়া জেলার তৃণমূল কার্যকরী সভাপতি তথা জেলার সভাধিপতি অরূপ চক্রবর্তী। তিনি অবশ্য বিক্ষোভ দেখাননি, সব পক্ষকে নিয়ে থানার ভেতরে বৈঠকে বসেন। অভিযোগ, বৈঠক শেষে মুচলেকা দিয়ে আটক যুবকদের ছাড়িয়ে নিয়ে চলে যান তিনি। থানা জুড়ে তাণ্ডবের চিহ্ন। তবুও জেলা তৃণমূলের কার্যকরী সভাপতির দাবি, কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। টেবিল ভাঙছে, বেঞ্চ ভাঙচুর হয়েছে। তার চেয়েও বেশি বেশি স্নেহপরায়ণ স্থানীয় তৃণমূল কাউন্সিলর। ওদের একটা অনুষ্ঠান চলাকালীন অবস্থায় ওরা যেহেতু অনুষ্ঠানটা বন্ধ হয়ে গেছে, সেজন্য ওরা উত্তেজিত হয়ে পড়ছে। ওরা বেশি যে ছেলেগুলো এসেছিল থানাতে ধাওয়া করে, তারা বেশিরভাগই বাচ্চা ছেলে, ওই জন্য ওদের মধ্যে অতটা ম্যাচুরিটি আসেনি, ওই জন্য হয়তো করে ফেলেছে। অভিযোগ, শেষ পর্যন্ত শিশুদের সঙ্গে নিয়ে অভিভাবকরা দিব্য থানা থেকে গটগট করে বেরিয়ে চলে যান। স্বপন নিয়োগী, এবিপি আনন্দ, বাঁকুড়া। নজরুল সাহেব, মনে হচ্ছে প্রত্যেকটা ঘটনা স্ক্রিপ্ট একটা। চাঁপদানির বিধায়ক বিক্রম গুপ্ত থানায় ঢুকে ভাঙচুর করলেন, গ্রেপ্তার হলেন। 4টে জামিন অযোগ্য ধারায় মামলা হলো, সরকারি আইনজীবী জামিন অপোজ করলেন না, মালা করে মিছিল করে সংবর্ধনা দিয়ে বেরিয়ে গেলেন। এরপরে আপনি প্রতাপ সাহা ধরুন, সুদীপ্ত ঘোষ ধরুন, আজকের বাঁকুড়া ধরুন, এক সূত্রে বাঁধা। কি বলবেন? না, দেখুন, আমাদের দেশটা গণতান্ত্রিক। গণতন্ত্রের অন্যতম শর্ত হচ্ছে আইনের শাসন। এখানে প্রেসিডেন্ট এবং গভর্নর ছাড়া কেউ ফৌজদারি অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে, তিনি প্রধানমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী হন বা যে কোনো সাধারণ লোক হন। কিন্তু আমাদের এখানে এখন যে ব্যবস্থাটা চলছে, নিয়ম চালু হয়ে গেছে বলা যায়, যে শাসক দলের লোকেরা
অপরাধ করলে কোনো রকম সাজা পুলিশ দেওয়ার ব্যবস্থা করবে না, যদি করে তাহলে পুলিশকে সাজা পেতে হবে। লোকেরা বলবেন নাকি দুধের বোতল হাতে বাচ্চারা যাদের ছবি দেখলাম? না দেখুন, আপনাদের ছবি দেখে তো দুধের বাচ্চা মনে হচ্ছে না, ওতে নিয়ে বলার কিছু নেই। তবে আমার মনে হয় এর জন্য দায়ী আমাদের শাসক দলের সর্বোচ্চ নেতৃত্ব। আপনি যে ঘটনাগুলো বললেন তাছাড়াও ঘটনা আছে, ভবানীপুরের থানার ঘটনা আপনার মনে থাকার কথা, যেখানে 2011 হ্যাঁ কিছু লোককে ধরা হয়েছে অপরাধ করেছে বলে, তাদের আইনগত পদ্ধতি থাকতে পারে, কিন্তু শাসক দলের সর্বোচ্চ নেত্রী যিনি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তিনি যদি থানায় গিয়ে পুলিশদের তাদের ছেড়ে দিতে বাধ্য করেন, তো স্বাভাবিকভাবেই তার যে জেলা নেতৃত্ব অনুব্রত মণ্ডলের কথা আপনারা জানেন, উনি বলছেন যে আমাদের বিরুদ্ধে যদি কেউ ভোটে দাঁড়ায় তাহলে তার বাড়িতে আগুন ধরা, আর যদি পুলিশ বাঁচাতে আসে তাহলে বোমা মারো। এবং এটা বলার পর তার এখন পর্যন্ত কিছু হয়নি। আপনারা উষারানী মণ্ডলকে দেখেছেন, শুধু বোমা মারতে বলেননি, গুলি করে দেখিয়েছেন। আপনারা দীপালি শাহকে দেখেছেন ভোট দেওয়ার সময় ছাপ্পা ভোট দিচ্ছেন অধিকারিকের সামনে, তো সরকারি অফিসাররা তার বিরুদ্ধে অভিযোগ করেছে এবং তাকে পুলিশ খোঁজ করে পায়নি। এবং তিনি যখন কোর্টে সারেন্ডার করেছেন, পিপি তার বিরুদ্ধে কিছু বলেননি, বরং রাজ্যের মন্ত্রী সেখানে হাজির হয়ে আসলে হ্যাঁ পুলিশের মামলা করা মানে সরকার মামলা করতে একদম। আপনি দেখুন এই গ্রেফতার না হওয়া, খুঁজে না পাওয়া, বিক্রম গুপ্ত বলুন, প্রতাপ সাহা বলুন, নিজে গিয়ে আত্মসমর্পণ করলেন তো ঠিক আছে, সুদীপ্ত ঘোষ পুলিশ খুঁজে পায় না, অথচ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন, প্রতিদিন নিজের অফিসে বসছেন, শুধু পুলিশ খুঁজে পায় না। না খুঁজে পান না মানে পুলিশের লোকেরা শাসক দলের লোকদেরকে সন্তুষ্ট করে যেরকম পোস্টিং চান, যেখানে পোস্টিং চান সেগুলো চান বলে খোঁজ করে পান না, মানে একটা দেয়া নেয়ার রিলেশনশিপ, দেয়া নেয়ার সম্পর্ক, এতে এইটা করলে আমি এটা পেতে পারি। মারাত্মক ব্যাপার আছে যে পুলিশ ধরুন আইনত অস্ত্র ধরতে পারে, আইনগত কাউকে গ্রেপ্তার করতে পারে, বল প্রয়োগ করতে পারে, আইনত, সেটা বেআইনি নয়। তো তাদের কাছ থেকে থানা, সেই থানা থেকে এসে যখন ভাঙচুর করে অপরাধীদের ছাড়িয়ে নিয়ে যাচ্ছে, আপনি ভাবুন যে কোনো লোক তো অভিযোগ করেছিলেন, তাহলে তাদের অবস্থাটা কি, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কি? পুলিশকে যদি থানায় এসে যারা মারধর করতে পারে, 12টার পরে যাদের সমস্যা হয়েছে তারাই নিশ্চয়ই অভিযোগ করেছিলেন, এতগুলো তাদের উপর কি হয়েছে সেটা আপনারা খোঁজ একদম ঠিক বলেছেন আপনি। হ্যাঁ, এবং তারপর তাহলে কোনো লোক কি অভিযোগ করতে সাহস পাবে? যদি না পায় তাহলে শাসক দলের লোকদের বিরুদ্ধে এখানে বিচার পাওয়া যাবে না। একেবারে এই বিচারের কথা হচ্ছে, আমি দর্শকদের দেখাবো যে একেবারে পেটি কেস বলতে যা বলা হয় আইপিসি 290, আইপিসি 290 সর্বোচ্চ সাজা হচ্ছে 200 টাকা জরিমানা। সেই মামলা দেয়া হলো এই থানায় ঢুকে যারা ভাঙচুর করলেন তাদের বিরুদ্ধে। ভাবা যায় এ এক আজব ছবি। যিনি আক্রান্ত হলেন সেই তিনিই কিনা উঠে পড়ে লাগলেন হামলাকারীকে বাঁচাতে। অন্তত তেমনই ছবি সামনে আসছে বাঁকুড়ার গোপীনাথপুরের ঘটনায়। একদিকে স্থানীয় তৃণমূল কাউন্সিলর নিজে দাবি করছেন মাইক বাজানোয় পুলিশ তার দলের সমর্থকদের ধরে এনেছে, যাদের তিনি ছাড়াতে এসেছেন। মাইক জোরে চলছিল, সেই ব্যাপার নিয়ে পুলিশের মাইকের বক্সটাকে নিয়ে চলে এসেছে এখানে। তারা একটু চিৎকার চেঁচামেচি করে ফেলে, তখন তাদেরকে কিছু ছেলেকে গ্রেপ্তার করে নেয় পুলিশ। তৃণমূল কাউন্সিলর নিজে কথা জানালেও পুলিশের দাবি তারা নাকি তারস্বরে মাইক বাজানোর অভিযোগে কাউকে গ্রেফতারি করেনি, তাই ছাড়ার প্রশ্নও ওঠে না। তাহলে বোতল হাতে এরা কারা? পুলিশের দাবি জনবহুল এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে থানা থেকে, যারা ইতিমধ্যে জামিনও পেয়ে গিয়েছেন। কিন্তু পুলিশ যাদের মত্ত বিশৃঙ্খলাকারীর তকমা দিচ্ছে, অভিযোগ তাদেরই মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে গিয়েছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। অভিযোগ এরাই তাণ্ডব চালিয়েছে থানার ভেতরে, যা দেখে বিরোধীরা বলছেন যাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি অফিসারকে কাজে বাধা দেওয়ার মতো জামিন অযোগ্য গুরুতর ধারা প্রয়োগ করা উচিত ছিল, তাদেরই বিরুদ্ধে কিনা 290 মতো লঘু ধারা দিল পুলিশ, যার সর্বোচ্চ শাস্তি 200 টাকা জরিমানা। শুধু তাই নয়, পুলিশের দাবি কোনো অভিযুক্ত নয় বাজেয়াপ্ত করা মাইক এবং সাউন্ড বক্স ছাড়াতে এসেছিলেন তৃণমূলের নেতা নেত্রীরা। অথচ তৃণমূল মহাসচিব বলছেন দল এ ধরনের কাজকে অনুমোদন করে না, এমনটা করা উচিত হয়নি। কেন কাউন্সিলর থানায় গিয়েছিলেন তার ব্যাখ্যা চাওয়ার জন্য জেলা সভাপতিকে নির্দেশ দিয়েছি। যা শুনে বিরোধীদের প্রশ্ন, এবারও কি তবে দল অনুমোদন করে না বলেই দায় সারবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব? এবারও কি তবে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? স্বপন নিয়োগী, এবিপি আনন্দ, বাঁকুড়া।
শ্রীকান্ত, আপনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, জেলা সভাধিপতি পদাধিকার বলে ক্যাবিনেট মিনিস্টারের সমান র্যাঙ্ক, কাউন্সিলর তারা গিয়ে নিয়ে আসছে কি না মত্ত অবস্থায় থানায় ভাঙচুর চালানোর অভিযোগ, এখনও থানায় গেলে ভাঙচুর করা আসবাবপত্র দেখা যাচ্ছে, তাকে দেয়া হচ্ছে পেটি কেস, নুইসেন্স, পাবলিক নুইসেন্সের যে কেস দেয়া হয় আইপিসি 290। আমি তোমাকে বলছি যে এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এক নম্বর কথা। কারণ তুমি একদম জন্মলগ্নে এই সরকার যখন এসেছিল আজ থেকে 4 বছর আগে, তখন ভবানীপুর থানার ঘটনা যেটা নজরুল সাহেব যা রেফার করলেন, আমি একদম সরাসরি বলছি যে মুখ্যমন্ত্রী গিয়ে একদম থানা থেকে রাত্রিবেলা 12টার সময় ছাড়িয়ে নিয়ে এসেছিলেন। তাদের অপরাধ ছিল যে পুলিশ বলেছিল তারা মাইক বাজাচ্ছিল জোর করে এবং একটা প্রসেশন করছিল, সেটার পুলিশ যে অ্যাকশন নিয়েছিল তার জন্য মমতা দেবী ছোট ছোট বাচ্চা তাদের কেন পুলিশ ধরেছে বলে ধরে নিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন। এটা দিয়ে শুরু। তো গভর্নমেন্টের কোনো গভর্নেন্স দিচ্ছে? একটা গভর্নমেন্ট আছে। আমি তোমাকে শুধু বলি যে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ তো বিচার বিভাগ। আচ্ছা, একটা কোর্ট থেকে আরেকটা কোর্টে শিফট করতে হলো, মদন মিত্রের ঘটনাতে যে বিচারপতি জাজমেন্ট দিতে পারবে না, তো এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে প্র্যাকটিক্যালি আমাদের পশ্চিমবঙ্গে নো গভর্নেন্স চলছে। ছোট ছোট ঘটনা, ওই যে ছবিটা দেখানো হলো রায়গঞ্জ কলেজ, দিলীপের ঘটনা, এরকম তুমি অসংখ্য কলেজের রেফারেন্স এখানে লম্বা করে লাইন বলা যেতে পারে আমার মনে হয় সুমন। কারণ মানুষ সবাই জেনে গেছে তোমাদের চ্যানেল, সব চ্যানেল থেকে, যে কলেজে কলেজে এখন পরীক্ষা চলছে। তোমাকে আমি একটা করা বার্তা এলো যে এইরকম ঘটনা ঘটলে এই শাস্তি হবে বা এইভাবে তিরস্কৃত করা হবে, একটা বার্তা। গভর্নেন্স যদি না থাকে তার মানে কি দাঁড়াচ্ছে? যারা লুম্পেন তারাই হচ্ছে আসলে পার্ট অফ গভর্নেন্স হয়ে দাঁড়িয়েছে। যারা গভর্নেন্স দেওয়ার কথা, তুমি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন জানে যদি হাত দেয় তাহলে তাকে তাড়িয়ে দেওয়া হবে, যেটা নজরুল সাহেব রেফার করছিলেন। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন তারা স্কেয়ার্ড, যে সমস্ত পুরনো সেক্রেটারি ছিলেন অনেকের সাথে তো এখনো কথা হয়, তারা ভয় পেয়ে আছেন। ওই নিজের টেলিফোনে কথা বলেন না, অন্য টেলিফোনে কখনো কখনো কথা বলেন আমার সাথে, যে স্যার আমার অন্য টেলিফোন থেকে কথা বলছি, এটা মানে কথা বলতে ভয় পাচ্ছেন। এইটা হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলের বহু অফিসারের, এইটা হচ্ছে চেহারা। কে গভর্নেন্স দেবে? পুলিশ তারা প্রত্যেকটা জেলাতে যেখানে দাঁড়িয়ে আছে তারা জানে যে কলেজের প্রিন্সিপালদের মারা এটা রাইট হয়েছে টিএমসিপির। তুমি জানো না উত্তর দিনাজপুর, আমি যেখান থেকে এসেছি সেখানে ঘটনা, আজকে তোমার চ্যানেলে এখানে দাঁড়িয়ে গর্ব সহকারে বলছি, গর্ব সহকারে কথাটা বলছি যে সেফ ডেমোক্রেসির মিছিলের থেকে আমার বিরুদ্ধে 7টা নন অ্যাভেলেবল সেকশন আছে, সেখানে দাঁড়িয়ে আছে। আমি রিভলভার নিয়ে নাকি ছুটছিলাম এবং তারপরে 400 মিটার ছুটেছি। আই এম অ্যাট দ্য এজ অফ 62 অ্যাট দ্য মোমেন্ট। আমি যদি 400 মিটার ছুটতে পারি রিভলভার নিয়ে, তাহলে আমি তো বুঝবো যে এটা দারুণ ক্ষমতা আমার কাছে, এক্সট্রাঅর্ডিনারি ক্ষমতা। কিন্তু এই কেস আমার বিরুদ্ধে, যারা ওই বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে দুধের বোতল দেখছে, এই যে দুধের বোতল, আমি মনে হয় যে টার্মটা এখন থেকে মদের বোতল থাকবে। দুগ্ধবর্ষ শিশু না, মদ্য খাওয়ার শিশু সমস্ত। আর এই শিশুগুলোর বয়স কত সেটা জানার দরকার নেই। মূল কথা হচ্ছে এগুলো মানুষ, অথবা এটা সব মমতা দিদিমণির এই সমস্ত পোষা ছেলে মেয়ে যারা কলেজটাকে ডিসরাপ্ট করে দিয়েছে, ইউনিভার্সিটিগুলোকে শেষ করেছে। বারবার এক জায়গায় ফিরতে হচ্ছে, এটা বাচ্চা ছেলে মেয়ে, ইম্যাচিওর ছোট ছোট ছেলে মেয়ে। কেউ কোনো অপরাধ করলে পুলিশকে বোমা মারার কথা বলছেন, ও যে অনুব্রতর মাথায় অক্সিজেন যায় না, এই ভদ্রলোকেদের মাথায় কি কার্বন ডাইঅক্সাইড বেশি যায়? হাতে বোতল নিয়ে থানায় ভাঙচুর করছে। এরই মধ্যে ফেসবুকে না সরি হোয়াটসঅ্যাপে একটা কেউ পাঠিয়েছে সুন্দর লেখা, তোমার এই প্রোগ্রাম করতে করতেই, শিশু তৃণমূলী করে ফেলেছে ভুল চুক, তাই দুধ ফেলে ভালোবেসে মদ খায় চুক চুক, এইটা লিখে পাঠিয়েছে। কিন্তু এরা তাজা ছেলে। মমতা বন্দ্যোপাধ্যায় টিভিতে এটা দেখছেন, এই হাতে নিয়ে ঘুরছেন, বাড়িতে বসে হাততালি দিচ্ছেন, সাবাস বেটা সাবাস। এই না হলে বাংলার ছেলে বিশ্বকে দেখিয়ে দিচ্ছে মমতা, ওই ছবি ওটাই বলছেন। এই তো নিয়ে যা, একজনের হাতে কেন, সকলের হাতে বোতল থাকতো। আর ভদ্রলোক যিনি আসছিলেন ছাড়াতে, অরূপ চক্রবর্তী, উনি তো কথাই বলতে পারছেন না। দেখবেন, আজকে জিজ্ঞেস করবেন, আপনাদের এই ফুটেজ না দেখিয়ে অরূপবাবু রাত্রেবেলা কি বলেছিলেন মনে করতে পারবেন না। উনিও কি অবস্থায় ছিলেন সেটাও দেখুন। তৃণমূল কালচার অসাধারণ।
আর পার্থবাবু বলছেন যে আমরা শাস্তি আমরা অনুমোদন করি না। আরে বাবা, কি অনুমোদন করেন? চারিদিকে ভোট দিতে পারছেন না, মানুষ চারিদিকে রক্তে ভাসছে, আর কিসের অনুমোদন? সারা বাংলা দেখছে। এই পুরো দলটা, তৃণমূল দলটা হচ্ছে সমাজ বিরোধীদের আখড়া, এবং যারা ভালো তাদেরও সমাজ বিরোধী করে তুলছে এই দলটা। এর যে ভবিষ্যৎ, বাংলার ভবিষ্যৎ, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই কবছরে যেভাবে ধ্বংস হলো, সারা ইতিহাসে লেখা থাকবে এই কালো সময়টা। কিভাবে মানুষের কাছে সময় একেবারে শেষ হয়ে যাচ্ছে। আমি একটা কথা ভালো লাগলো, পার্থবাবু বলেছেন না দল ব্যাখ্যা চাইবে, দল ব্যাখ্যা চাক না চাক, পুলিশ কি করছিল? দেবনারায়ণবাবু, এতে তো পুলিশের প্রাথমিক, মানে আমি বলছি যে আমার আপনার বাড়িতে ভাঙচুর হলে পুলিশ আসবে কিনা সেটা সব থেকে বড় প্রশ্ন। কারণ থানায় যখন ভাঙচুর হচ্ছে তাদের পেটি কেস দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, কোনো গ্রেফতার করা হচ্ছে না। আজ গোটা দিন জানেন পুলিশ শুধু অফিসিয়ালি বিবৃতি দিয়েছে যে কেউ কিছু ভাঙেনি, তাই কাউকে ধরা হয়নি, তাই কাউকে ছাড়া হয়নি। মানে আমি বলছি যে পুলিশকে নজরুল সাহেবরা বলতে পারবেন যে কোন অবস্থার মধ্যে কাজ করতে হচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন কলকাতার সমস্ত সংবাদপত্রে, আপনি সংবাদপত্রে ক্লিপিংস রাখেন যে উর্দি পরে ওসি মেমারি থানার জড়িয়ে ধরছেন মেমারি বিদায়ী চেয়ারম্যানকে। আপনি খোঁজ নিয়ে দেখবেন কি তদন্ত হচ্ছে আমি জানি না, 6 মাস পরে সেই ওসির প্রমোশন হবে, সেই ওসির। কোন দিকে যাচ্ছে? প্রশাসনের কাজ করুক। কমিশনার বাবু যেটা বলছিলেন, আমি একটু কথা বলি, মানে আপনারা যদি খুব বেশি বলেন সেটা সব সত্য হয় না, এইটা বলতে হবে। আমাকে তো বলতে দিন। হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। আমার প্রশ্ন, আমি তো কখনো বলিনি এই পুলিশ নিয়েই তো মমতা ব্যানার্জি নিজে পুলিশ তৈরি করেনি, সেই সিস্টেম থেকেই আস্তে আস্তে বেরোনোর চেষ্টা হচ্ছে। সিস্টেমটা কি তৈরি? না না, নিশ্চয়ই সমস্ত পুলিশ, না না, এই যে শ্রীকুমার বাবু সত্যতার পরিচয়, না না না, এইগুলো পুলিশগুলো তৈরি করেছেন আপনারা, আপনার তৈরি, এই কথা বললে হবে। 27-10 জুয়ার আসরে পুলিশ হানা দেয় 6 জন পুলিশ, 27-10-2014 আমার কাছে রয়েছে। পুলিশের দাবি সিপিএমরা মানে, সিপিএম এর দাবি 6 জন পুলিশকে ভালো মতো 2014 আমার কাছে একটা এবং সেখানে শুধু তাই না, পুলিশের জিপ টিপ ভেঙে এই সিপিএম এর এই কালচারটা আজকে মুশকিল। আমি জাস্টিফাই করছি, আমি কিছুই বলি আপনি যে ঘটনাটা বলছেন তারপরে পুলিশ তো গ্রেফতার করেছিল, পুলিশ কেন পুলিশ গ্রেফতার করছে না? না না, শুনুন, না না, এখানে দুটো প্রশ্ন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুটো প্রশ্ন। 3 বছরে পুলিশ তো সব পরিবর্তন, নজরুল সাহেব সমস্ত পুলিশ আপনার ঘটনার পরিপ্রেক্ষিতে দুটো প্রশ্ন। এই পুলিশের সিস্টেমটা সিপিএমরা যে অন্যায় করছে, আমি চাই তার বিরুদ্ধে একদিনে পরিবর্তন মনে করে, একদিনে পরিবর্তন। আমি তো পুলিশের মমতা দেবীর যোগ্য শিষ্য, মমতা দেবী বলেছিল আমি চাই পরিবর্তন। যে পুলিশরা সিস্টেম খারাপ করে তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, সেটা বলুক না, সেটা বলুক না। পুলিশ মমতার পুলিশ বলুন, আর ওদের পুলিশ ছিল মমতার এখানে এসেছে। আমি একটা কথা বলিনি, তা হচ্ছে উনি হচ্ছেন মমতা দেবীর যোগ্য শিষ্য। এই কারণে বলতে দিন আমাকে, তা হচ্ছে কারণ হচ্ছে মমতা দেবী যখন মালদা মেডিকেল কলেজে যখন একাধিক বাচ্চা মারা গেছিল, তখন উনি বলেছিলেন ওই ভদ্রমহিলার প্রেগন্যান্ট হয়েছিলেন বামফ্রন্টের সময়, সেই কারণে দায়ী আমাদের বাচ্চাগুলো মারা গেছে। পুলিশ বাদ দিয়ে একটা প্রশ্ন, আপনার ছেলে থানা থেকে মদের বোতল নিয়ে এইভাবে বেরোলে খুশি হতেন? সেইটা কন্ডেম করুন। তৃণমূলের ছেলেগুলোকে কন্ডেম করুন, ওই নেতাকে কন্ডেম করুন, পুলিশ পরে নেতাকে কন্ডেম করুন। আমার একটা প্রশ্নটা আরো গভীর, সেটা হচ্ছে যে পুলিশ ব্যবস্থার উপর সামগ্রিকভাবে যদি ভরসা কমে যায়,
পুলিশি ব্যবস্থার ওপর ভয়টা চলে যায়, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে কোন পথে? বারবার পশ্চিমবঙ্গের একের পর এক ঘটনায় পুলিশ কর্মীরা আক্রান্ত হচ্ছেন, পুলিশ অফিসাররা আক্রান্ত হচ্ছেন, এমনকি সাংসদের বিরুদ্ধে অভিযোগ উঠছে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক আইন ভেঙেছেন, তারপর সেটা ধরিয়ে দেয় ট্রাফিক কর্মীকে চর অবধি মেরেছেন। তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে কোন পথে? দেখুন, কথায় আছে বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 36 ঘা, কিন্তু ঘা দেওয়া তো দূরের কথা, এখন ঘা খেতে খেতেই পুলিশের প্রাণ অতিষ্ঠ। নিজেদের প্রাণ বাঁচাতে এখন পুলিশকেই টেবিলের আড়ালে লুকোতে হচ্ছে, এটাই এখন রাজ্যের ছবি। এমনকি শাসক দলের নেতা নেত্রীদের চোখে যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তারাও ভয় পাচ্ছে না থানায় ঢুকে চোখ রাঙাতে। আর বাঁকুড়ার গোপীনাথপুরের এই ঘটনা যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, তা স্পষ্ট হয়ে যায় সাম্প্রতিক অতীতের কিছু উদাহরণে। কেন ঠিকমতো কাজ করছে না পুলিশ, এই প্রশ্ন তুলে ইসলামপুর ফাঁড়িতে ভাঙচুরের, ফাঁড়ির আসবাব এবং গুরুত্বপূর্ণ নথিতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা ইদ্রিস আলী ও তার অনুগামীদের বিরুদ্ধে। থানায় ঢুকে পুলিশ পেটানোর অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষের বিরুদ্ধে। এলাকায় ঘুরে বেড়ানো সত্ত্বেও তাঁকে গ্রেফতারের সাহস পায় না পুলিশ। অবশেষে আত্মসমর্পণ করে জামিন পান তিনি। বিধানসভার আজকের ডেপুটি স্পিকার তথা তৃণমূলের নেত্রী সোনালী গুহকে তো এককালে রীতিমতো থানায় ঢুকে পুলিশ অফিসারকে ধমকাতে দেখা গিয়েছিল। সময় বদলেছে কিন্তু ছবিটা বদলায়নি। উল্টে প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো প্রান্ত থেকে মিলছে পুলিশের আক্রান্ত হওয়ার খবর। দিনে দিনে আরও টিকে হয়ে যাচ্ছে উর্দির ভয়। বিরোধীরা কটাক্ষ করে বলছেন, হবে নাই বা কেন, সে পথ তো খোদ পুলিশ মন্ত্রী নিজে দেখিয়েছেন। আর তাই তো কখনো হাওড়ার তৃণমূল সাংসদের বিরুদ্ধে ট্রাফিক কনস্টেবলকে চর মারার অভিযোগ ওঠে, কখনো আরাবুল ইসলাম থানায় ঢুকে দাদাগিরি করেন, কখনো আবার মন্ত্রী গল্প শোনান পুলিশ শাসনের। সুব্রত ভৌমিক দাঁড়িয়ে আছে, আমি বলেছিলাম যে একটা কানের গোড়ায় দেব না, কাল সকালের পর খুঁজে পাওয়া যাবে না। আর অনেকেরই মতে শাসকের এই পুলিশ শাসনের প্রবণতার পেছনে রয়েছে একটাই মানসিকতা, পুলিশ আমাদের, তাই আমাদের মতো চলতে হবে, নইলে এবিপি আনন্দ। আবার এই পর্বের বক্তারা কে কি বললেন, এক নজর। বঙ্গ রাজনীতির বিরাট মহিরুহের কোন শাখায় শেষ পর্যন্ত ফুটিবে মুকুল? মুকুল রায় কোন পথে যাবেন? কংগ্রেস, বিজেপি, নাকি নিজে কোনো নতুন রাজনৈতিক মঞ্চ তৈরি করবেন? এই নিয়ে গত কয়েক মাসের জল্পনা এখনো চলছে। এই নিয়েই আমাদের এই আলোচনা আমাদের আজকের বিষয়। কোন জমিতে ফুটবে মুকুল? বিজেপি কংগ্রেসের থেকে সম্ভাবনা বাড়ছে নতুন মঞ্চের। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান, আছেন অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপি নেতা রিতেশ তিওয়ারি এবং শিক্ষক বিজন সরকার। ওনাদের কাছে যাব, কিন্তু মুকুল রায় আমাদের প্রতিনিধি বিতনু চট্টোপাধ্যায়কে একান্ত সাক্ষাৎকারে ঠিক কী বললেন দেখাবো শুরুতে। তৃণমূল কংগ্রেসে আপনি এখন কোথায়? রাজ্যসভার সংসদে পিছনের সারিতে বসা, শেষ সারিতে বসা তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া একজন সাংসদ মাত্র। মুকুল রায় একদা দলের নাম্বার 2, এখন পেছনের সারিতে। বঙ্গ রাজনীতিতে তৃণমূলকে মহিরুহে পরিণত করার অন্যতম সেনাপতি এখন দলের অন্দরেই প্রাপ্ত। গোদের ওপর বিস্ফোরা মুকুলহীন পুরভোটে তৃণমূলের সাফল্য যা প্রশ্ন তুলে দিয়েছে, তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আর কোনো মুকুল রায়কে দরকার নেই? বাংলাটা দেখতে যাব, বাংলার বিভিন্ন স্থান ঘুরব, দেখব, মানুষজনের সাথে দেখা হবে, কথা হবে, এই জন্যই একটু এইটা ভাবছি। এই যে আপনি বাংলা দেখতে বেরোবেন বলছেন, বিভিন্ন জায়গা জেলার, এটা কি নতুন দল করার কোনো একটা ইঙ্গিত? না, আমি এই মুহূর্তে কোনো কিছুই ইঙ্গিত বলছি না, আমি একবার দেখতে বেরোবো। আজীবন দলের অনুগত সেনাপতি হয়ে কাজ করেছেন, কিন্তু সেনাপতির কি কখনো স্বাদ হয়নি সম্রাট হওয়ার? আজ যখন তিনি পিছুটানহীন, তখন তার গলায় শোনা গেল নিজের জন্য কিছু করার কথা। দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু।
কিন্তু ঘর হতে দুই পা ফেলিয়া কোথায় যেতে চাইছেন মুকুল রায়? কংগ্রেস, বিজেপি নাকি বাম? আমার সাথে কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বেরও কথা হচ্ছে, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্বের সাথেও কথা বলছি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিরও নেতৃত্বের সাথে কথা বলছি। কেউ কখনো বলছে যে আমি নাকি বিজেপিতে চলে যাচ্ছি, আজ আবার কেউ কেউ দেখলাম আমি নাকি কংগ্রেসে চলে যাচ্ছি, কেউ কেউ আবার হয়তো বলছে যে আমি নিজে দল করছি। দেখো, এইগুলো শুধু কল্পনা। আরও কয়েকটা দিন আমি অতিক্রান্ত করব। সময় চাইছেন মুকুল রায়, কিন্তু রাজনীতিও তো গ্ল্যামার ওয়ার্ল্ডেরই মতো। এখানে আউট অফ সাইট মানে আউট অফ মাইন্ড। মুকুল রায়ের মতো পোর খাওয়া রাজনীতিকও বোধ হয় সেটা বিলক্ষণ বোঝেন, তাই হয়তো তিনি বলছেন রাজনৈতিক লোক স্বাভাবিকভাবে বিধানসভার নির্বাচন হবে, তাতে তো অংশ না নিতে পারলে হারিয়ে যেতে হবে। চেষ্টা করব ওই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে লেগে থাকা। যার সঙ্গে দল তৈরি করেছিলেন আবার তার কাছেই ফিরে যাবেন না তো? কোনটা সম্ভব কোনটা অসম্ভব এইটা আমি একদম কিচ্ছু বলছি না। ইন্দিরাজি চিকমাগুলার নির্বাচনে যাকে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন তাকে ইন্দিরাজি তার মন্ত্রিসভায় মন্ত্রী করেছিলেন। সুতরাং স্বাভাবিকভাবেই রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। সম্ভব আর অসম্ভবের এই গোলক ধাঁধারই এখন অপর নাম মুকুল রায়। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। মান্নানদা, অধীর চৌধুরীকে আজ সাংবাদিকরা প্রশ্ন করেছেন, তিনি বলেছেন যে সর্বভারতীয় কংগ্রেসে যোগদানের ইচ্ছে প্রকাশ করেছেন মুকুল রায়, হাইকমান্ড সিদ্ধান্ত নেবে। আপনি তো সারদার মামলা করেছেন, ঝান্ডা ছাড়া মিছিল করেছেন সারদার দাবিতে। এই মুকুল রায়ের যোগদান নিয়ে আপনার অবস্থানটা এই মুহূর্তে কি? আমি কোনো ব্যক্তি বিশেষকে নিয়ে আলোচনা করি না। মুকুল রায় দোষী কি কে দোষী জানি না। আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছি, সেই মামলাতে আমরা বলেছি যে চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে কোটি কোটি মানুষ জড়িত, মানে সাফারার হিসাবে, এবং প্রভাবশালী নেতা নেত্রী মন্ত্রীরাও জড়িত, এবং শুধু পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার বাইরেও অনেকে জড়িত আছে। কিছু তথ্য আমরা পেয়েছি, সেই তথ্যের ভিত্তিতে আমরা সুপ্রিম কোর্টে আবেদন করেছিলাম তাতে একটা তদন্ত হোক। সিবিআই তদন্ত করতেছে। এই প্রশ্নটা উঠবে, ধরুন কপিল সিবাল তিনি যখন রাজ্যের হয়ে মামলা লড়তে গেলেন তখন পিসি যোশী, এআইসিসি অফিস, আপনি প্রদীপ ভট্টাচার্য ছুটে ছুটে বেরিয়েছেন। মুকুল রায়ের ক্ষেত্রে কি হবে? না, আমি যখন মামলাটা করেছি তদন্ত করতেছে, অনেকের নাম উঠে আসছে, অভিযোগ আসছে, মুকুল রায়ের বিরুদ্ধেও আসছে। আমার স্ট্যান্ড পয়েন্ট খুবই ক্লিয়ার যে চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত আছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত আছে, সে অপরাধীদের শাস্তি হোক, এবং যারা সাফারার, যারা প্রায় 100 জনের বেশি লোক আত্মহত্যা করেছে, তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। সেটা তো আপনি বলছেন যারা যুক্ত আছে, যারা টাকা নিয়েছে, এটা তো বিচার সাপেক্ষ, প্রমাণ সাপেক্ষ আদালতে, দীর্ঘ প্রক্রিয়া। এই মুহূর্তে মুকুল রায় যদি কংগ্রেসে জয়েন করে, আমি কংগ্রেসে কাউকে, মুকুল রায়ের সঙ্গে আমারও কথা হয়েছে, আমি প্রদীপ দা, সোমেনদা, সবাই থেকে পুরনো কর্মী কথা বলতে চেয়েছে, কথা বলবো না কেন? এত কোনো লোক কংগ্রেস থেকেই তো তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। আর তাছাড়া যে কেউ আমার সাথে যদি বিজেপির কেউ কথা বলতে চাই, আমি কথা বলবো না। কিন্তু তাতে মুকুল রায় কোনো প্রস্তাব আমাকে দেয়নি, আমাদের কারো কাছে দেয়নি। কিন্তু আজকে প্রস্তাব যে তিনি দিয়েছেন অধীর চৌধুরী বলছেন, সেটা অধীর চৌধুরী বলতে পারেন, তিনি সভাপতি, এআইসিসি বলতে পারেন, কারণ আমাদের কাছে কোনো প্রস্তাব। আপনার অবস্থান কি হবে? হাইকমান্ড মুকুল রায়কে আমি বলে দিয়েছি যে আমি সব কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতে পারি, আমি কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারি না। কংগ্রেস রাজনীতিতে আমার যা বক্তব্য আমি দিল্লিকে জানিয়ে দিয়েছি, আমি রাহুলজিকেও জানিয়ে দিয়েছি। অন্যায়টা কি আপনি স্পেসিফাই করবেন? যারা মানুষের সঙ্গে প্রতারণা করেছে তাদের সঙ্গে। কিন্তু সেটা তো এখন কাউকেই বলা যায় না যতক্ষণ না বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে। আমি যখন অভিযোগ করেছি সেটা আমি ভালোভাবেই জানি কারা কারা জড়িত আছে, এবং তাদের ক্ষেত্রে আমি সবটাই করবো। আমি একটা লোককে আগে থেকে নাম করে বলে দেবো কেন সে দোষী। আগে দিল্লি কি সিদ্ধান্ত নেয় দেখি, কারণ আমিও তো রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেছি, ইন প্রেজেন্স অফ অধীর চৌধুরী বলেছি। আমি একটা লোককে আগে থেকে নাম করে বলে দেবো কেন সে দোষী। আগে দিল্লি কি সিদ্ধান্ত নেয় দেখি, কারণ আমিও তো রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেছি, ইন প্রেজেন্স অফ অধীর চৌধুরী বলেছি।
যে আমি বলেছি চিটফান্ডের মধ্যে এত কেলেঙ্কারির সঙ্গে তৃণমূলের লোক জড়িত আছে, তুমি যদি তৃণমূলের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করো দেখুন আমাকেও ভাবতে হবে। আমি জীবনে কংগ্রেসের কাছে অনেক যেমন সম্মানও পেয়েছি, অনেক অপমানও সহ্য করেছি, কিন্তু আমি কোনোদিন পার্টি ছাড়িনি, কারণ আমি মনে করছি ভারতবর্ষে গান্ধী ফ্যামিলির বিকল্প কেউ নেই এবং ভারতবর্ষে কংগ্রেসের বিকল্প কেউ নেই, কোনো রাজনৈতিক দল নেই। সেই বিশ্বাস আমার এখনও আছে। কিন্তু আমি যদি কোথাও দেখি যে আজকে তৃণমূল কংগ্রেসের যারা চিটফান্ডের সঙ্গে জড়িত আছে বলে অভিযোগ আসছে, সেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যদি আমাকে কোথাও কোনো অ্যাডজাস্টমেন্ট করতে হয় বা পার্ট কোথাও অ্যাডজাস্টমেন্ট করতে হয়, তখন আমাকেও ভাবতে হবে যে আমি আমার কি পথ নেব। তো আমার তো এখনো দৃঢ় বিশ্বাস আছে। আগে থেকেই বলবো কেন যে পার্টি এই করলে এই অমুক করে পার্টি। আমি অনলাইনে জিজ্ঞেস করছি, তাহলে মুকুল রায় যোগ দিলে আপনি কংগ্রেস ছাড়বেন? পার্টি আগে সিদ্ধান্ত নেয়, তারপর আমি করবো। মুকুল রায় যোগ দিচ্ছে কেন সেটা তাকে আমি কনফার্ম নাই। একটু আগে মুকুল রায় কি বললো? মুকুল রায় তো তার ভবিষ্যৎ কিছু বলেনি। আমাদের কাছে যখন কথা বলেছেন তখন মুকুল রায় বলেনি যে অধীর চৌধুরী বলেছেন, অর্থাৎ অধীর চৌধুরী বলছেন। অধীর চৌধুরী যখন বলছেন, আমি তো রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেছি এবং ইন প্রেজেন্স অফ অধীর চৌধুরীও বলেছি, আমি যে সবার সামনেই বলেছি যে তৃণমূলের সঙ্গে যদি কোনো রকম অ্যাডজাস্ট করতে পার্টির লিকুইডেশন হয়ে যাবে এবং পার্টি শেষ হয়ে যাবে, সেটা তাই বলেছি আমি তখন। যে টু ফাইট এটা তো তৃণমূলের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট নয়, সেটা আপনি ঠিকই বলেছি। চিটফান্ডের ব্যাপারে এবং বলেছি যে চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে জড়িত আছে। আমি তাকে বলেছি যে তোমার সামনে আলাদা কথা বলবো, কারণ সবার সামনে আমি নামগুলো বলবো না, কারণ প্রেসে যেতে পারে। সেটাই আমি বলেছি, তুমি ইউ প্লিজ টক টু দেম। আমি সেগুলোও বলেছি যে কারা কারা করতে চাই, সবই আমি তাকে বলেছি। তো আমার সেই কথাটা তো আমি এখন চ্যানেলে কিছু বলবো না, তবে আমি তোমাকে একটা ব্যাপারে অ্যাসিওর করতে পারি যে আমি সব কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতে রাজি আছি পার্টির স্বার্থে, কিন্তু কোনো ক্ষেত্রে আমি চিটফান্ড সাফারারদের সঙ্গে যদি কোথাও কোনো প্রতারণা হয়, সে আমার দলও যদি করে কিছু করে, আমি সেটা মানব না। ফাইন। অনেকে বলেন যে রাজনীতি হচ্ছে লাভ এবং লোকসানের খেলা, কোনটার দিকে দাঁড়িপাল্লা বেশি ঝুলে আছে সেটাই শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে একমাত্র নির্ণায়ক এবং নির্ধারক। মুকুল রায় কোন দলে গেলে কি লাভ কি ক্ষতি তার একটা হিসেব করার চেষ্টা করেছি আমরা। দেখুন, তৃণমূলে থাকাকালীন তার ভবিষ্যৎ রণকৌশল কি হবে তা নিয়ে উৎকণ্ঠায় থাকতো প্রতিপক্ষ, আর এখন তৃণমূলে পেছনের সারিতে চলে যাওয়ার পর তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিরোধীদের মতোই সম্ভবত কৌতূহলী তিনি নিজেও। তিনি আর কেউ নন, মুকুল রায়। বাংলার মুখটা, বাংলাটাকে একবার ভালো করে বোঝার চেষ্টা করুন। এই মুহূর্তে ক্ষমতার বৃত্তে নেই মুকুল, তার সামনে এখন সক্রিয় রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার লড়াই। রাজনৈতিক লোক স্বাভাবিকভাবে বিধানসভার নির্বাচন হবে, তাতে তো অংশ না নিতে পারলে হারিয়ে যেতে হবে রাজনীতি। আমি তো এমনি কোনো প্রতিষ্ঠানের সাথে আসিনি। আমি আশা করছি যে নিশ্চিত করে 2016 যে বিধানসভা নির্বাচন, যাতে বাংলার 9 কোটি নির্বাচক মণ্ডলী রায় দেবে আগামী 5 বছরের জন্য বাংলা কার হাতে থাকবে। স্বাভাবিকভাবেই আমি চেষ্টা করব ওই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে লেগে থাকবে। লাখ টাকার প্রশ্ন একটাই, আগামী দিনে কি করবেন মুকুল? মোদির সঙ্গে তার বৈঠকের পরপরই জল্পনা জোরালো হয়েছিল মুকুল তাহলে বিজেপিতে যাচ্ছেন নিশ্চয়ই, কিন্তু আপাতত সেই জল্পনা ক্ষীণ। শেষ পর্যন্ত যদি মুকুল বিজেপি মিল না হয় তাহলে লাভের সম্ভাবনার মতোই বিজেপির ক্ষতিও হতে পারে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। কারণ সারদার ছোঁয়া লাগা মুকুলের থেকে দূরত্ব তৈরি করতে রাজ্য বিজেপি যতই মরিয়া হোক না কেন, এটাও সত্যি যে এ রাজ্যে দীর্ঘদিন যাবৎ মুখের অভাবে ভুগতে থাকা বিজেপির কাছে কিন্তু মুকুল ভরসার জায়গা হতে পারতেন। শুধু মোদি হাওয়ায় ভর করে রাজ্যে বেড়ে ওঠার স্বপ্ন দেখা বিজেপির নড়বড়ে ভিত মজবুত করতে সহায়ক হিসেবে কাজে লাগতে পারত মুকুলের সাংগঠনিক দক্ষতা। তবে এটা যদি মুদ্রার এ পিঠ হয় তাহলে ও পিঠও আছে। মুকুলকে দলে নিলে বিজেপির সারদা অস্ত্র ভোঁতা হয়ে যেতে পারত। আবার এমনটাও হতে পারে মমতা মোদি নয়া সখ্যতার আবহে মুকুলকে দলে জায়গা না দিয়ে বিজেপি তৃণমূলকে বিশেষ বার্তা দিল। কারণ রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন যদি সত্যিই মমতার সঙ্গে মোদির বোঝাপড়া হয়ে থাকে তাহলে অবশ্যই তৃণমূলের শর্ত থাকবে যাতে কোনো মতেই বিজেপি মুকুলকে ঠাঁই না দেয়। রাজনীতিটা পর্যবেক্ষণ করছি, দেখছি, একটা রাজনীতির মানুষ, রাজনীতি দেখছি, বুঝতে চেষ্টা করছি, মানুষ কি ভাবছে ভাবার চেষ্টা করছি। বিজেপির সঙ্গে সখ্যতা বাড়ানোর চেষ্টা যদি মুকুলের কাছে বাধ্যবাধকতা হয় তাহলে কংগ্রেসে ফেরা তার কাছে হতে পারে ঘর ওয়াপসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে একসময় যে হাত ছেড়েছিলেন এখন কি মুকুল ঘুরে দাঁড়াতে সেই হাতই ধরবেন? মুকুল রায় ইচ্ছা প্রকাশ করেছে কংগ্রেস দলে যোগদানে, সর্বভারতীয় কংগ্রেসের বিষয়টা বিবেচনা করছে। মুকুল কি শেষ পর্যন্ত কংগ্রেসে যাবেন? কংগ্রেস কি তাকে নেবে? কংগ্রেসের আব্দুল মান্নানের মামলার সৌজন্যেই আজ সারদা কাণ্ডের সিবিআই তদন্ত হচ্ছে। মুকুল রায়কে নিলে সেই সারদা নিয়ে সরব হতে পারবে তো কংগ্রেস?
মুকুল রায় যোগ দিলে নানা ভাগে বিভক্ত প্রদেশ কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব আরও বাড়বে না তো? আবার উল্টো দিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ এমনটাও মনে করেন মুকুল কংগ্রেসে যোগ দিলে আখেরে লাভও হতে পারে দলের। কারণ মূলত মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের দলে পরিণত হওয়া কংগ্রেসের এই মুহূর্তে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের শক্তি বিস্তারে মুকুল রায়ের সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগাতে পারে কংগ্রেস। মুকুল অনুগামীরা কংগ্রেসে যোগ দিলে দুর্বল ভিত কিছুটা মজবুত হতে পারে। সারদার গোপন তথ্য কংগ্রেসের কাছে খোলসা করতে পারেন মুকুল। আগামী দিনে তাঁর রাজসাক্ষী হওয়ারও সম্ভাবনা জোরালো হতে পারে। সবটাই সম্ভাবনা। আর বিসমার্কের সেই বিখ্যাত প্রবাদ তো আছে, পলিটিক্স ইজ দ্য আর্ট অফ দ্য পসিবল। এবিপি আনন্দ। রিতেশ, অনেকে বলছেন যে মমতা এবং মোদি কাছাকাছি আসাতেই মুকুল রায়ের বিজেপি যোগদানের যে রাস্তা সেখানে কাটা পড়লো, সেখানে বাধা পড়লো, রাস্তাটা বন্ধ হলো। তাতে রাহুল সিনহা যতটা খুশি হয়েছেন তার থেকে ঢের বেশি খুশি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানবে না? নিশ্চিতভাবে এটা আপনার ব্যাখ্যা হতে পারে। প্রথম দিন থেকে আমরা কিন্তু কনফিডেন্টলি বলছিলাম মুকুল রায়কে বিজেপিতে আসার কোনো সম্ভাবনা নেই। আমাদের স্ট্যান্ডটা সেদিন যেটা ঠিক ছিল সেটা আজও আমরা একই জায়গায় রয়েছি। পারসেপশনটা সময় সময় তো বদলেছে। এখন এটার মধ্যে একটা নতুন লাইন আপনারা যোগ করতে পারেন। রাজনীতিতে অবস্থান বদল এই রাজ্যে কেন, গোটা দেশে কোনো নতুন ঘটনা নয়। সুমন বাবু, এখন যেটা আপনি বললেন যে মোদি মমতার বৈঠকটাকে এর মধ্যে একটা নতুন সংযোজন বলা যেতে পারে। পার্টির যে স্ট্যান্ড ছিল, যেটা প্রথম দিন থেকে আমরা বলে আসছিলাম, রাজ্য সভাপতি বলেছেন, সিদ্ধার্থনাথ সিং বলেছেন, এবং দিন 15 আগে সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন কোনো প্রশ্ন নেই মুকুল রায়কে নেওয়ার। এই আপনাদের প্যাকেজটা দেখছিলাম, যিনি তৈরি করেছেন নিশ্চিতভাবে অনেক ফ্যাক্টস ফিগার দিয়ে করেছেন। আমি 20-25 বছর ধরে আমিও রাজনীতির সঙ্গে আছি। আমি 4 জন লোকের নাম বলছি। এই ভদ্রলোকেরা বিভিন্ন সময় নিজের দলের নেতার খুব কাছে ছিলেন। এক সময় মুলায়মের রাইট হ্যান্ড হয়ে আমরা অমর সিংকে দেখেছি, লালু রাবড়ির রাইট হ্যান্ড হিসাবে আমরা সাধু যাদবকে দেখেছি, নীতিশ কুমারের রাইট হ্যান্ড হিসাবে বৃষণ পটেলকে দেখেছি, জয়ললিতার রাইট হ্যান্ড হিসাবে আমরা থাম্বি দুরাইকে দেখেছি। এই 4 জনকেই আমরা দেখেছি। এরা যখন নেতাদের থেকে আড়ালে হয়েছেন, আমরা বিনা মুলায়মের অমর সিংকে দেখেছি, বৃষণ পটেলকে দেখেছি, এবং সাধু যাদবকে আজ দেখছি, থাম্বি দুরাইকে আবার ফিরে আসতেও আমরা দেখেছি। তো নিশ্চিতভাবে এই সমস্ত ব্যক্তিকেন্দ্রিক দলগুলোতে এই ধরনের লোকেদেরকে নিয়ে যত নিউজ প্রিন্ট খরচ হচ্ছে, যত এয়ার টাইম খরচ হয়েছে, বাস্তবে আদৌ কি তাদের ততটা ক্ষমতা আছে? না না, আমি আবার আমাকে শেষ করতে দিই। আমি আবার বলছি, গোটা দলটা আমি বিশ্বাস করি মমতা ব্যানার্জির নাম করে চলতো। এই লোকগুলো ছিল আমি এখনো বলছি, মানে গোটা দলটা মমতা ব্যানার্জির নাম করে, যারা মমতা অবধি পৌঁছতে পারতেন না তাদের কাছে টুলস হিসেবে ছিলেন মুকুল রায়ের মতো নেতারা। আমি ব্যক্তিগতভাবে আমার দৃঢ় ধারণা এদের কোনো ক্ষমতা নেই, কিচ্ছু করতে পারবে না বলেই কোট আনকোট যে প্যাকেজটা আপনারা দেখালেন, যে এইটা হলে এটা হতে পারে, এটা হলে এটা হতে পারে। তিনি বলছেন আমি বিজেপির নেতৃবৃন্দর সাথে কথা বলেছি, তিনি বলছেন আমি কংগ্রেসের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন, এই নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। পার্লামেন্টে অধীর বাবু অ্যাকসেপ্টও করলেন যে তিনি প্রস্তাব দিয়েছেন। যে পলিটিক্যাল এলিমেন্টসের নিজের উপরে ক্ষমতা থাকবে, নিজের ক্ষমতায় বিশ্বাস থাকবে, পায়ের তলায় মাটি থাকবে, মমতা ব্যানার্জির মতো কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করে তিনি একটা অল্টারনেটিভ প্রোভাইড করেছেন। এত রাজনীতি কেন, এত কথা কেন? আমি ঠিক এই পার্টি উদয়নদার কাছে আসব, পলিটিক্যালি বার্গেন করছে, কোন সিম্পলি এটা চলছে পলিটিক্যাল বার্গেন। উদয়নদা, কোনো সন্দেহ নেই যে এই মুহূর্তে কংগ্রেস কি করবে দেখা যাক, কিন্তু বিজেপিতে ঘনিষ্ঠতার যে ফেজটা চলেছিল অন্তত চর্চার ক্ষেত্রে সেটা অনেকটা ফেজ আউট করেছে। প্রণব মুখোপাধ্যায় থেকে সৈফুদ্দিন চৌধুরী এই রাজ্যের রাজনীতিতে আলাদা করে মূল দল ছেড়ে আলাদা সংগঠন খুব সফল হয়েছে, এই রকম উদাহরণ কিন্তু দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। মুকুল রায়ের পক্ষে সব থেকে বেশি এই মুহূর্তে যে সম্ভাবনাটা দেখা যাচ্ছে, নিজের এই যে বলছেন যে উনি তো আর বিভাগী হয়ে গোটা রাজ্য ঘুরে বেড়াবেন না, নিঃসন্দেহে একটা সমান্তরাল সংগঠন করা যায় কিনা সেই হিসেবটা করতেই এই ক্যানিং থেকে কোচবিহার ঘুরে বেড়াবেন। তারপরে একটা নিজস্ব রাজনৈতিক মঞ্চ করে একটা দল তৈরি করার একটা সম্ভাবনা আছে। কতটা ফিজিবল এই রাজনৈতিক বৃত্তগুলোর বাইরে আর একটা দল মুকুল রায়কে মুখ করে সম্ভব সাফল্য? না, দেখুন, রাজনৈতিক সাফল্য বলতে যদি বলেন তাহলে তো বলবো যে মানে সবসময় নির্বাচনী সাফল্যটাই বড় কথা নয়। রাজনৈতিক বক্তব্য প্রতিষ্ঠা পাওয়া, যেমন এসইউসিআই এর তো একজন বিধায়ক, তা বলে কি এসইউসিআই দলটার কোনো মানে গুরুত্ব নেই পশ্চিমবঙ্গে? অবশ্যই অনেক গুরুত্ব রয়েছে।
তাদের অনেক মুভমেন্টের অনেক কার্যকারিতাও রয়েছে, সবসময় নির্বাচনী সাফল্যটাই বড় কথা নয়। কিন্তু আপনি সৈফুদ্দিন চৌধুরীর কথাটা বলে আমার বক্তব্য একটু সুবিধা করলেন, কারণ আমি ওই জায়গাটাতে আসতে চাইছিলাম যে এখন মুকুল রায়কে নিয়ে যেটা হচ্ছে সেটা আমার অনেকটা মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতিটা কি হজবরল হয়ে গেছে, আর মুকুল রায় কি গেছো দাদা, যে আমাদের আঁককোষে দেখতে হবে আজ তিনি ডায়মন্ড হারবারের না কালকে তিনি তিব্বতে। হ্যাঁ, মানে আজকে তিনি বিজেপি কার সাথে কথা বলছেন, কালকে তিনি কংগ্রেসের কার সাথে কথা বলছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিটা তো এই জায়গায় ছিল না কোনোদিন। কিন্তু মুকুল রায়কে আমি একটা জায়গায় বিশাল ক্রেডিট দেবো এখানে, যে একটা জিনিস আপনি মানবেন, নিজেকে খবরে ভাসিয়ে রেখেছেন। হ্যাঁ, ভাসিয়ে রেখেছেন। শুধু তাই নয়, মুকুল রায় হচ্ছেন মানে পশ্চিমবঙ্গ তথা ভারতীয় রাজনীতি থাম্বিদুরাই বা অন্যান্যদের যে উদাহরণ দিলেন তাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান এবং ভারতীয় রাজনীতির বিস্ময় পুরুষ তিনি। কারণ তিনি সম্পূর্ণ একটা বিরুদ্ধ পরিস্থিতিকে কিভাবে সম্পূর্ণ একটা অনুকূল পরিস্থিতিতে নিয়ে আসতে পারেন একজন মানুষ, সেটা তিনি করে দেখালেন। অর্থাৎ আজ থেকে 5 মাস আগে যারা মুকুল রায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আনতেন, আজকে তারা বিভিন্ন রকম বৈঠক করছেন মুকুল রায়ের সাথে, কোনোটা ব্যক্তিগত বৈঠক, কোনোটা রাজনৈতিক বৈঠক, কোনোটা অন্যরকম বৈঠক। এবং মুকুল রায় নিজেই বলছেন যে আমি কংগ্রেসের সাথে কথা বলেছি, আমি বিজেপির সাথে কথা বলেছি, আমি সিপিআইএম এর সাথেও কথা বলেছি। যদিও আমার বিশ্বাস হচ্ছে যে কংগ্রেস সিপিএম কংগ্রেস বিজেপির যেমন করা যায়, সিপিএম তেমন করা যায় না। সিপিএম হচ্ছে হিন্দু ধর্মের মতো, ওটা হয়ে জন্মাতে হয় আর কি, মানে সিপিএম হয়ে জন্মাতে হয়। তো সেটা বড় কথা না, সেখানে মুকুল রায় ব্যর্থ হবেন। কিন্তু কংগ্রেস বা বিজেপি তিনি করতেই পারেন। এখন মান্নানদা কি মানে বক্তব্য রাখবেন, তৃণমূলের জন্ম, কংগ্রেস মানে মুকুল রায় কংগ্রেসে এলে মান্নানদা কংগ্রেস ছেড়ে দেবেন কি নেবেন না সেটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু মুকুল রায় কিন্তু একটা কাজ করে ফেলেছেন, যে যারা ভাবছিলেন যে ডিসেম্বর মাসে মদন মিত্রর পদাঙ্ক অনুসরণ করবেন মুকুল রায়, তিনি জেলে যাবেন এরকম একটা ভাবনা ভাবা হচ্ছিল, তিনি এখন জেলে না গিয়ে দলে যাচ্ছেন। হ্যাঁ, এই যে চিন্তায় বিতর্কটাকে ঘুরিয়ে দিয়েছেন অন্যদিকে, এইটা কিন্তু তার সবচেয়ে বড় ক্রেডিট মুকুল রায়ের। আর সৈফুদ্দিন চৌধুরীর আলোচনাটা আমার মনে হয় এখানে আনাটা প্রাসঙ্গিক, আবার আনাটা অপ্রাসঙ্গিকও। তার কারণ হলো সৈফুদ্দিন চৌধুরী ছিলেন সেই বিরল জাতের রাজনীতিক, যিনি কিন্তু ওই ব্যক্তিগত ক্যালকুলেশন দিয়ে কে কোন দলে যাবে এইভাবে রাজনীতিটাকে ভাবতেন না। তিনি সিপিআইএম ছেড়েছিলেন কতগুলো নীতির ভিত্তিতে, কতগুলো বিতর্ক প্রতর্ক ডিসকোর্সকে সামনে রেখে তিনি সিপিআইএম থেকে বেরিয়ে এসেছিলেন, এবং সেই বিতর্কটাকে কিন্তু পরবর্তীকালেও চলেছে এবং এখনো আরো প্রাসঙ্গিক। এবং সেই বিতর্কটা উনি রেখেছিলেন যে কংগ্রেস একটা সেকুলার জাতীয়তাবাদী ফোর্সের সাথে মার্ক্সবাদীরা যাবে কি যাবে না, এই বিতর্কটাকে তিনি সামনে, বিজেপি হবে মেন এনিমি। হ্যাঁ, বিজেপি হবে মেন এনিমি, এইটা কিন্তু আজও সিপিআইএম এর মধ্যে এই বিতর্কটা রয়েছে। এবং সেইখানেই কিন্তু এখনো পার্টি কংগ্রেসে সেখানেই কিন্তু একজন রাজনীতিকের সাথে আরেকজন রাজনীতিকের পার্থক্য, যে একজন ব্যক্তিগত ইকুয়েশন ব্যক্তিগত ক্যালকুলেশন দিয়ে রাজনীতি করেন, আর একজন কিন্তু মতাদর্শগত তাত্ত্বিক ভিত্তিতে রাজনীতিটা করছেন, এবং সেখানে মানুষের সংযোগ সরাসরি। মুকুল রায় কোন দলে গেলেন কি গেলেন না সেটা বড় কথা নয়, পশ্চিমবঙ্গের মানুষ কি ভাবছেন, সাধারণ মানুষ কি ভাবছেন, তাই দিয়েই কিন্তু 2016 রাজনীতিটা পরিচালিত হবে। আমি বিজনের কাছে আসবো। বিজন, একটা ধাঁধার মতো বিষয়, সেটা হচ্ছে এই ডেরেক ওব্রায়ান দিল্লিতে একই রকমভাবে প্রেস কনফারেন্স করে কয়েক সপ্তাহ আগে বলেছিলেন যে সমস্ত মিডিয়ার পেপার ক্লিপিংস আমরা জোগাড় করছি, ভিডিও ফুটেজ জোগাড় করছি, তদন্ত হবে মুকুল রায়ের বিরুদ্ধে। আবার সেই নিজের বাড়িতে সাংবাদিকদের ডেকে সাংবাদিক সম্মেলন করে বললেন যে না, কোনো তদন্তের প্রয়োজন নেই, মুকুল রায়ের বিরুদ্ধে কোনো তদন্ত হচ্ছে না। রহস্যটা কি? এই জল্পনা বাজারে ছেড়ে দিলেন যে মুকুল রায় তৃণমূলেও ফিরতে পারে কেন? মানে আমি বলছি যে তুমি তো এত কিছুর উত্তর তোমার কাছে থাকে, এইটার কি উত্তর আছে? রহস্য কখনো কখনো রাজনীতি যেমন ভবিষ্যতের কথা বলতে পারে, অনেক কিছু হতে পারে, এই যেমন বিজেপিতে যাওয়ার কথা হতে পারে, কংগ্রেসে লেফট সব কথা হচ্ছে। তো বহু ক্ষেত্রে দেখবেন যে কপিল সিব্বল যখন আইনি লড়াই লড়ছিল তখন কিন্তু কংগ্রেস বিরোধিতা করছিল, রাজ্য কংগ্রেসের সঙ্গে কেন্দ্রীয় কংগ্রেসে রাজ্য কংগ্রেসের মান্নানদারা বিরোধিতা করছিলেন, অদিত চৌধুরী বিরোধিতা করেছেন। আপনাদের লাইব্রেরি সুমনদা, আমার যেটা জানা যে রাজ্যের সেরা লাইব্রেরির মধ্যে মানে বাইট রাখা আছে। আপনি যদি যাদের যাদের নাম বললেন, অধীর বাবু থেকে শুরু করে মান্নান সাহেব, প্রদীপ ভট্টাচার্য, তাদের বাইটটা একটু দেখান, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আগে কি কি বক্তব্য রেখেছে। এখন অধীর বাবু নিজে বললেন, আপনারা দেখালেন যে তাকে সঙ্গে নিয়ে কথা বলছেন। না, সঙ্গে নিয়ে এটা বলেন, বলেছেন যে আমাদের দলীয় হাইকমান্ডের সঙ্গে সিদ্ধান্ত নেবেন, কথা বলেছেন।
তো মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে একমাত্র নেত্রী যিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে স্ট্যান্ড করেছেন। বেরিয়েছেন অনেকে, সোমেন মিত্র বেরিয়েছিলেন, প্রণব মুখোপাধ্যায় বেরিয়েছিলেন, আপনার সৈফুদ্দিন চৌধুরীর তো কথা উঠলো, সঙ্গে সমীর পুতুদণ্ড, অজয় মুখার্জি, তো স্ট্যান্ড করেছেন কিন্তু খুব কম মানুষ। তা আমি চাইছি যে স্ট্যান্ড যদি কেউ করতে চান, রাজনীতিতে মুকুল বাবুর মতো সাংগঠনিক দক্ষতা আছে, সোমেন মিত্রেরও তাই ছিলেন, সোমেনবাবু কিন্তু স্ট্যান্ড করতে পারেননি। তো অনেকেই চাইবেন যে রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে থাকতে, টিকে থাকতে, তো যে কোনো রাজনৈতিক দলে গিয়ে কখনো কখনো নীতি থেকে সরে গিয়ে ক্ষমতা থাকা এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে থাকা, সেই জায়গাটা হতেই পারে। তবে মান্নান সাহেব যেটা বললেন খুব গুরুত্বপূর্ণ, বহু ক্ষেত্রে আমরা দেখেছি রাজ্য কংগ্রেসের যে কোনো সিদ্ধান্ত উপেক্ষা করতে দেখেছি এআইসিসিকে। তো এটা আপনাদের প্যাকেজ অনুসারে যদি মেনে নেওয়া যায়, কংগ্রেসে যোগদান করলেন, যদি করেন, বহু ক্ষেত্রে রাজ্য কংগ্রেসের বহু নেতা অনেক কথা বলবেন, কিন্তু পরবর্তীকালে যেমন আমরা কপিল সিব্বালের আইনি লড়াইকে দেখেছি, ওই বলতে বলতে আবার নিজেরা থিতিয়ে যাবেন, আবার তারা একসঙ্গে আন্দোলন করবেন। তখন চিটফান্ডের ইস্যুর বিরোধিতা করে রাস্তায় নামলে মানুষ কিন্তু হাসবে, তখন আর মানুষ বিশ্বাস করবে না। বহু ক্ষেত্রে এই বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন। কিন্তু এই যে মুকুল রায়ের সঙ্গে চিটফান্ডের ইস্যুটা তুমি ইকুয়েট করছো, এই তুমি তো যতদিন মুকুল রায় দলের সসম্মানে ছিলেন তখন মুকুল রায়ের হয়ে গলা ফাটাতে। এক্স্যাক্টলি, তৃণমূল কংগ্রেসের পক্ষে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, মুকুল রায়ের পক্ষে তৃণমূল কংগ্রেসের কেউ, মুকুল রায়ের না না আমি জানি, একজন তৃণমূল কংগ্রেসের একজন নেতা বা নেত্রী কেউ মুকুল রায়ের বিরুদ্ধে বলেছে? যা বলেছেন মান্নান সাহেব থেকে শুরু করে কংগ্রেসের নেতা, বিজেপি, লেফট, এরা বলেছে যে মুকুল রায় কি, তাদের কোনো দলে যদি যায় তখন তাদের অস্ত্র ভোতা হলো নাকি? তখন মানুষ বলবে যে আসলে ওটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে হেকেল করা, আর কিচ্ছু না। সে তো অনেকেই অনেক কিছু বলছে যে সিবিআই এর তদন্ত এই মুহূর্তে যে ধামাচাপা অবস্থায় আছে, কোথাও কোনো অগ্রগতি নেই, সারদা ছেড়ে ছোটখাটো কোম্পানি সিবিআই রেড হচ্ছে। ঠিক 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 ঠিক, এই কথা তো একই রকম ভাবে, না না না, সেটা আমি আলাদা একটা, না 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 তখন শুনুন। আচ্ছা মানে না, এখানে আবার প্রশ্নের কথা যখন উঠলোই, আপনারা কোর্টে বা সুপ্রিম কোর্টে গিয়ে যদি সন্তুষ্ট না হন সিবিআই তদন্তের গতি নিয়ে, জানাচ্ছেন না কেন? সুপ্রিম কোর্টে সেই রাস্তা খুলে রেখেছে। জানাচ্ছেন না? না আমি জিজ্ঞেস করছি, জানাচ্ছেন? আমরা সুপ্রিম কোর্টে জানিয়েছিলাম বলেই তো আজকে সিবিআই মামলা করছে। ঠিক, সিবিআই যখন মামলাটা করেছে আজকে যে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার নেই, আমাদের অমুক নেই, এটা করছে, হাইকোর্টে যেটা করলো যে সিবিআই তরফ থেকে বিবৃতি দেওয়া, না না ডেফার করলো, এটা তো আমরা করেছিলাম তারিফের বিপক্ষে না। এখন কিছু না, এখন যেটা আমাদের নোটিশ করেছে সিবিআই, যেটা কোর্ট, যে সিবিআই যে মামলাটা 27 তারিখে ওঠার কথা ছিল, সেটা সামার ভ্যাকেশনের পরে জুলাই আসবে। আমি রিপিটেডলি বলেছি জুলাইতে আমরা সেখানে অ্যাপিয়ার হবো। আমাদের নোটিশ করেছি যেহেতু রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এবং সিবিআই কি হলফনামা দেয় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, তারপর ভিত্তিতে তখন আমরা কথা বলবো। নিঃসন্দেহে সারদা নিয়ে আরেকটা অনুষ্ঠানের স্কোপ আমাদের রয়েই গেছে, তার কারণ তদন্ত কোন পথে সেই প্রশ্ন সাধারণ মানুষের মনে উঠছে। আমাদের সময় একেবারে শেষ। আমার এই পর্বের বক্তারা কে কি বললেন এক মিনিট। আজকে সময় শেষ, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টায়। ভালো থাকবেন সবাই। নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেভার। NHIT Polytechnic College, Durgapur, pioneer in technical education since 2007. Lloyd Air Conditioners, जो दे खुशियों की गारंटी। Sikkim Manipal Institute of Technology, BTech admission open for the season 2015 and 16. এবং গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো ফেয়ার ময়শ্চারাইজার নীল, তাই উজ্জ্বল মুসলিম ত্বক।